স্বেচ্ছায় এই শাড়ির কাছে এসে গুঁতো খাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। এই লোকটা না পারে দুটো ভালো কথা বলতে, আর না পারে দিল খুলে হাসতে। এর কাছে ভালো কিছুই আশা করাই বৃথা। ওদেরকে দেখে রুদ্র বাবাকে সালাম দিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়েছে। ওর বাবা ভেতরে প্রবেশ করে সোফায় বসেছে, কিন্তু স্পর্শী অন্যদিকে মুখ ফিরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর কাণ্ড দেখে এবার রুদ্রই মুখ খুলল। ভেতরে আসার ইচ্ছে নেই বুঝি? ওকে, থাক তাহলে। আশা করি মশার সঙ্গে ভালোই রাতটা কাটবে। শুভরাত্রি। এ কথা বলে দরজা আটকাতে গেল স্পর্শী রাগে গজগজ করে ভেতরে প্রবেশ করলো। রাগে দুঃখে বড় বাবার দিকেও ফিরে তাকালো না। গটগট করে হেঁটে যে রুমের দরজা খোলা সেই রুমেই ঢুকে উল্টো ঘুরে বসে রইল। রুদ্র বাবার সঙ্গে কথা বলে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। ছেলের কথা শুনে উনি গেস্ট রুমে চলে গেলেন। আর রুদ্র খাবার অর্ডার করে রুমে গিয়ে দেখল ফুলরানী মুখ ফুলিয়ে বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। তাই সেও আপাতত কোনো কথা না বলে মিটিমিটি হেসে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এসে খেয়াল করলো তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। মনটা খুব ফুরফুরে, মেজাজও বেশ চাঙ্গা। এসব ভেবে হেসে জলদি গোসল সেরে বের হলো। স্পর্শী আর চোখে তাকে দেখে নজর ফিরিয়ে নিল। রুদ্র আকাশি রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে রুম থেকে বের হলো। তখনই অর্ডারকৃত খাবার চলে এলো। সে খাবার সার্ভ করতে করতে তার বাবা এসে পাশে বসলেন। বাবা ও ছেলে স্পর্শীর অনুপস্থিতিতে একটা ব্যাপারে আলোচনাও সেরে নিলেন। তবুও স্পর্শীর সারা শব্দ পাওয়া গেল না, আর ফ্রেশ হয়ে এখানেও এলো না। তাই বাধ্য হয়ে ওনারা খেয়ে নিলেন। ঘড়ির কাঁটা তখন 10-এর ঘরে। অনেক জার্নি হয়েছে বিধায় রুদ্রের বাবা বিশ্রাম নিতে রুমে চলে গেলেন। আর রুদ্র সব পরিষ্কার করে স্পর্শীর খাবার নিয়ে রুমে গিয়ে দেখে ফ্রেশ না হয়ে বালিশবিহীন উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে স্পর্শী। সে দীর্ঘশ্বাস ফেলে খাবার ঢেকে এগিয়ে গেল স্পর্শীর দিকে। তাকে সুন্দর করে শুয়ে দিয়ে ড্রিম লাইট অন করে বেরিয়ে গেল রুম থেকে। সেদিন রাতে স্পর্শী জাগলো না, খেলেও না। তার পছন্দের বিরিয়ানি সেভাবেই ঢাকা অবস্থায় পড়ে রইল। কিন্তু বিপত্তি বাঁধল পরের দিন সকাল 8টায়, যখন ঘুমে ঢুলুঢুলু হয়ে ড্রয়িং রুমে গিয়ে জানতে পারল বড় বাবা তাকে রেখে ফিরে গেছেন। এখন থেকে তাকে রুদ্রের সঙ্গেই থাকতে হবে। রুদ্র যেদিন বাসায় ফিরবে তাকে সেদিনই ফিরতে হবে। এর আগে কেউ আসবে না তাকে নিতে। এদিকে রুদ্রও নাকি জানে না কবে নাগাদ ফিরবে। তার জরুরি কাজ আছে, এত সময় হাতে নেই তার। তাই এখন থেকে তাকে এখানে থাকতে হবে। থাকতে নাকি বাধ্য। এ কথা শুনে স্পর্শের রাগে দুঃখে কাঁদতে শুরু করলো। তার কান্না দেখে মনে হচ্ছে কেউ খুব মেরেছে। নিজের ফোন থাকলে আম্মুকে কল করে জানাতে পারত। এছাড়া সেও জানতে চায় বড় বাবা কেন এমন করলো, ঠিক কোন অপরাধে শাস্তি দিলেন, সেদিনের ঘটনার রেশ ধরে নাকি অন্য কোনো কারণে। এটা করার আদৌ দরকার ছিল কি? এসব ভাবলে তার কান্নার গতি বেড়েই যাচ্ছে। ফুপিয়ে কেঁদে যাচ্ছে এক নাগাড়ে। তার ফোলা ফোলা নেত্র গড়িয়ে পড়ছে অশ্রুফোঁটা। নাক ধারণ করেছে রক্তিমাভা। তারই সামনে সোফায় বসে রুদ্র ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে। বিরক্ত মুখে তাকিয়ে আছে চিৎকাদনী স্পর্শীর দিকে। সামান্য কারণে এত কান্নাকাটির হেতু খুঁজে পাচ্ছে না সে। এতক্ষণে নিশ্চুপ হয়ে থাকলেও এবার ইয়াক ছি বলে দাঁড়িয়ে গেল। এতক্ষণ কান্নার চোটে স্পর্শীর সর্দি ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল, আর সে ওড়না দিয়ে মুছছিল। জর্জেট ওড়নায় নাক মোছার ফলে নাকটা লাল হয়ে গেছে। কিন্তু এবার সে সর্দি না মুছে বা হাত দিয়ে নাক টিপে সর্দি এমনভাবে ছুঁড়েছে যেটা এসে ওর ডান পায়ের পাতা এসে পড়েছে। স্পর্শীর এমন কাজে রুদ্র মনে মনে বেয়াদব উপাধি দিয়ে মুখে বলে উঠল, সমস্যা কি তোর? আজাইরা কান্নাকাটি করছিস কেন? আমি থাকবো না এখানে, আমাকে বাসায় দিয়ে আসো। কেন থাকবি না? এটা কি বাসা না? আমি আমার বাসায় যেতে চাই। তুমি এক্ষুনি বড় বাবাকে ফোন করে আমাকে নিয়ে যেতে বলো। আমি কি তোর বেতনভুক্ত কর্মচারী যে যখন যা বলবি আমাকে তাই শুনতে হবে? তুমি বড় বাবাকে কল করবে কি না? করব না। এই নিয়ে আর একটাও বাড়তি কথা বলবি না। রান্নাঘরে খাবার ঢাকা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে যা। তোমার মতো বন মানুষের জিনিস খাবও না, আর তোমার সঙ্গে থাকবো না। এ কথা বলে সে উঠে গেস্ট রুমে গিয়ে দরজা আটকে বসে রইল। দুই হাঁটুর উপর থুতনি রেখে অঝরে কাঁদতে লাগলো। এত বড় বাসায় একা থাকবে কিভাবে? রুদ্র তো সবসময় বাসায় থাকবে না, তখন সময় কাটবে কিভাবে? এসব নানান কথা ভাবতে ভাবতে সে বিছানায় শুয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো।
আর ওকে যেতে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি মাখা মুখে দাঁড়িয়ে রইল। এদিকে তার ফোনে একের পর এক কল আসতেই আছে। ওর বের হতে হবে। একে বাসায় একা রেখে বাইরে গিয়ে শান্তি পাবে বলেও মনে হয় না, কিন্তু কি আর করার, এছাড়া উপায়ও নেই। এসব ভেবে রুদ্র স্পর্শীকে শুনিয়ে শুনিয়েই বলল, ফ্রিজে কারো পছন্দের খাবার রাখা আছে, সময় পেলে সে যেন খেয়ে নেয়। আমি জরুরি কাজে যাচ্ছি, ঘন্টা দুয়েক পরেই ফিরবো। আর ভয়ের কিছু নেই, বাসাতে ভূত পেতনি কিচ্ছু নেই। আর থাকলেও তারা রাতে বের হয়, দিনে না। এ কথা বলে সে বাইরে থেকে দরজা আটকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নামতেই দেখা গেল কাফি দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। বেচারাকে ছুটি দিয়েছিল সে, অথচ জরুরি কাজের জন্য ছেলেটার ছুটি ক্যান্সেল করতে হয়েছে। তবুও এই ছেলের মুখে মন খারাপের ছাপ নেই। সে বরাবরের হাসি মুখে এঁটে তার সামনে এসে দাঁড়িয়েছে, যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। রুদ্রকে দেখে কাফি দ্রুত এগিয়ে এসে ফোনে কিছু একটা দেখালো। তা দেখতে রুদ্র দাঁতে দাঁত চেপে গাড়িতে উঠে বসল। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। আজ লিমিট ক্রস করে ফেলেছে এমিলি। মানুষ যে এতটাও বেহায়া হতে পারে এই মেয়েকে না দেখলে জানতই না সে। মন চায় তার মুখ বরাবর থুথু ছুটতে। রুদ্রর রাগান্বিত ফেস দেখে কাফি কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে বসে নিজে ড্রাইভ করতে লাগলো। তখন রুদ্র কাউকে ফোন করতেই বিশ্রী গালি দিয়ে বলল, বাকে উল্টো ঝুলিয়ে রাখ, আমি আসছি। না না, কেউ ভুলেও ওর গায়ে একটা টোকাও দিবি না। আমি নিজে ওর শরীরের হাড্ডিগুলো যত্ন করে গুঁড়ো গুঁড়ো করব। কি যেন বলেছিল আমার স্পর্শীকে এক রাতের জন্য ওর কাছে পাঠাতে? খুব দম, তাই না? আজ ওর দম কতখানি তাই পরখ করব আমি। এই কথা বলে কল কেটে চোখ বন্ধ করে সিটে শরীর এলিয়ে দিল। রাগে তার মস্তিষ্ক দপদপ করছে। যেসব কথা জানার কথা না সেসব কথায় পাঁচকান হয়ে গেছে, কিন্তু কার মাধ্যমে হলো আন্দাজ করা যাচ্ছে না। মুখ্য কথা, আয়োজন ছাড়াই ওর আর স্পর্শীর বিয়ে সম্পূর্ণ করা হয়েছিল, যেখানে নিকট আত্মীয়দের আনাগোনা ছিল না, শুধুমাত্র বাসার সদস্যদের উপস্থিতি ছিল। বাসার কেউই এসব কথা ছড়াবে না। তাহলে হঠাৎ করে তার স্মরণ হলো বাইরের একজন সেখানে ছিল, কাজী সাহেব, যিনি তাদের বিয়ে পড়িয়েছেন। ওনার থেকেই হয়তো কেউ কথা বের করে নিয়েছে। মোদ্দা কথা, ওর শত্রুর নজর থেকে পরিবারকে নিরাপদ রাখতে সে বাসায় বেশি দিন থাকে না। বাড়ির প্রতিটা সদস্যকে সেভ করার ব্যবস্থাও করা হয়েছে। এমনকি স্পর্শীর স্কুলের পাশে প্রতিবন্ধী যে লোকটা বসে ভিক্ষা করে সে একজন গুপ্তচর। সন্দেহভাজন কাউকে দেখলেই লোকটা তাকে জানিয়ে দেয়। এছাড়া স্পর্শী কখন কি করে সব খবরই তার কানে এসে পৌঁছায়। এজন্যই মাত্র দুদিনের মাথায় মাসুমের ব্যাপারটা জানতে পেরেছিল, আর সুযোগ বুঝে 7 দিনের দিন সেটা ক্লোজ করতে পেরেছে। এছাড়াও আরেকটা ঘটনা ঘটেছিল সে বাসায় থাকাকালীন। তাদের পাশের বাসায় একটা ব্যাচেলর ছেলে ভাড়া থাকতো। ছেলেটা দেখতে শুনতে ভদ্র দেখতে হলেও অমানুষ জাত। সে মাঝে মধ্যেই ওই ছাদ টপকে এই ছাদেও আসতো নাকি, আর এসে এমন এক কাজ করত যা বলতে রুচিতে বাধে তার। সেদিন দুপুরে কবুতরকে খাবার দিতে ছাদে উঠেছিল সে। কড়া রোদ থাকায় আশেপাশের ছাদেও কেউ ছিল না, কিন্তু সেই মুহূর্তে ওই ছেলেকে এই ছাদে দেখে সন্দেহ হয় তার। ছেলেটা কি করে সেটা দেখতে কৌতূহলবশত আড়ালে দাঁড়ায় সে। তারপর যা দেখে, শরীরের রক্ত টকবক করে করে ফুটতে থাকে। ছেলেটা রোদে শুকোতে দেওয়া স্পর্শীর ভেজা অন্তর্বাস পকেটে ঢুকিয়ে নেয়। তারপর স্পর্শীর ওড়না গোল করে মুড়িয়ে নাকের কাছে নিয়ে জোরে শ্বাস নেয়, মুখ মুছে। এরপর আশেপাশে তাকিয়ে ছাদ টপকে ওই ছাদে চলে যায়। ছেলেটার কাণ্ড দেখে সেই মুহূর্তে কাউকে কিছু বলেনি। পরে ছেলেটাকে কোথাও দেখাও যায়নি। সেদিন থেকে সে ছাদে জামা কাপড় শুকোতে দিতে নিষেধ করে দেয়, তাও দাদিমার মাধ্যমে। দাদিমাকেও সে তেমন কিছু বলেনি, শুধু বলেছিল আশেপাশে ব্যাচেলর ছেলেরা আছে, বাসায় জানিয়ে দাও ছাদে যেন কেউ কাপড় শুকোতে না দেয়। দাদিমা বুদ্ধিমতী বিচক্ষণ মানুষ, কিছু আন্দাজ করেছিলেন। তারপর বাসার কোনো মেয়ে বউ ছাদে কাপড় শুকোতে দেয় না। এসব ঘটনার সমাপ্তি হলেও আরেকটা ঝামেলার আগমন ঘটেছে। কাফি জানিয়েছে স্পর্শীর বাবা বাজার করতে গিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে ফিরেছে। এই তো গত দিনের ঘটনা। পরে খোঁজ নিয়ে জানা গেছে এটা পরিকল্পিত। এসব ঘটনা দ্বারা স্পষ্ট কেউ তার পরিবারের ওপর নজর রাখছে, ক্ষতি করার জন্য মুখিয়ে আছে। এসব ভাবতে ভাবতে
হঠাৎ তার স্মরণ হলো ইলিয়াসের কথা। ওদের বিয়ের পরের দিনই ইলিয়াস মেসেজ করেছিল। রুদ্ররাজ এতটা কাপুরুষ জানা ছিল না। নতুন বউ রেখে পালিয়ে না গেলে জানতে আরো দেরি হয়ে যেত। কি বা করার, অক্ষম পুরুষ হইলে যা হয়। এক কাজ কর, এক রাতের জন্য তোর বউকে আমার কাছে পাঠিয়ে দে। আমি না হয় তোর বউয়ের যৌবনের সোদা পান করি। মেসেজের কথা স্মরণ হতেই সে ধমকে উঠল কাফিকে। দ্রুত পৌঁছাতে গাড়ির স্পিড বাড়ানোর আদেশ ছুড়ল। ঝাঁঝালো ধমক খেয়ে কাফি সত্যি সত্যি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তারপর তারা পৌঁছে ভেতরে ঢুকে দেখে এক লোককে উল্টো করে ঝুলিয়ে রাখা। তার নামই ইলিয়াস। বয়স 41-এর কাছাকাছি। মাথায় আটপাকা চুল। ভুঁড়ি দেখে মনে হয় 5 কি 6 মাসের গর্ভবতী। কারো উপস্থিতি টের পেয়ে ইলিয়াস দু চোখ খুলে তাকায়। উল্টো করে ঝুলার ফলে মাথা ঘুরছিল তার, এখনো ঘুরছে। কিন্তু চোখ খুলে তাদের দেখে ইলিয়াস গালির বর্ষণ ছুড়ল। কিন্তু যখনই মা তুলে গালি দিতে গেল তখনই রুদ্র তার গলা বরাবর ছুরি গেঁথে দিল। ইলিয়াস গো গো শব্দ করে অসহ্য ব্যথায় কাতরাতে লাগলো। তার গলার রক্ত গড়িয়ে চুল দিয়ে ফোঁটা ফোঁটা করে পড়তে পড়তে মাটি স্পর্শ করলো। অদূরে দাঁড়িয়ে রুদ্র চোখ বুলিয়ে দেখছে আর হাসছে। ইলিয়াসের চেলারা অবচেতন অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ আগে এক নাচনেওয়ালি এসেছিল এখানে। সেই নাচনেওয়ালির নাচ দেখে তারা শরীর ছুতে গিয়েছিল, পরে জ্ঞান হারিয়েছে। সম্ভবত সেই নাচনেওয়ালির কাছে এমন কিছু ছিল যার দ্বারা অবচেতন করে দিয়েছে। করারই কথা, সেই মিতালিকে আদেশ করেছিল এমন কিছু করতে। কারণ ইলিয়াসকে শায়েস্তা করা। এদের তো দোষ নেই, এরা টাকার পাগল। এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা ইলিয়াসের ডেরা। প্রথমবার আসলো সে। এখন এখানে ইলিয়াসকে মেরে লাশ ফেলে যাবে। আর এটা হবে এমিলিকে দেওয়ার সর্বশ্রেষ্ঠ এক উপহার। মেয়েটা বড্ড বার বেড়েছে। মেয়ে বলে এতদিন ছাড় পেয়েছিল, তবে ধৈর্য সীমা অতিক্রম করেছে এবার। এজন্য বাড়াবাড়ির ফল বুঝিয়ে দেওয়ারও সময় এসে গেছে। অন্তত তাকে বুঝতে হবে কার পেছনে পড়েছে সে। এসব ভেবে রুদ্র কাফির দিকে তাকাতেই কাফি হকিস্টিক এগিয়ে দিল তার দিকে। রুদ্র মেরুন রঙা শার্টের হাতা ফোল্ড করে হকিস্টিক তুলে হাসল। তার হাসি দেখে ইলিয়াসের চোখ জোড়া ভীতু দেখালো। অনবরত মাথা নাড়িয়ে না বোঝালো। 2 হাত জোর করে কিছু বলার আগেই রুদ্র বলল, যে মাকে তুলে তুই গালি দিতে যাচ্ছিলি, আমার সেই মাই বছরের পর বছর রাজনীতিতে রাজ করেছে। রাজনীতি তার রক্তে। আর সেই মায়ের ছেলের কলিজায় হাত বাড়িয়েছিস। তোকে তো এই সাহসের মূল্য চুকাতে হবে, বুঝতে হবে কার জিনিসের দিকে লালসার দৃষ্টি ছুঁড়েছিস। এ কথা বলে ইলিয়াসের হাত পায়ের গিরায় গিরায় হকিস্টিক দিয়ে মারতে লাগলো রুদ্র। একটু দূরেই কাফি দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পায় না সে। বুঝে গেছে রাজনীতিতে টিকতে গেলে লড়তে হবে, আর লড়তে গেলে মারতেও হতে পারে। তবে রুদ্রের জন্য তার খুব খারাপ লাগে। রুদ্র রাজনীতিতে যুক্ত হতে ইচ্ছুক ছিল না, কিন্তু তার মায়ের আদেশে রাজনীতিতে যুক্ত হয়েছে। নিজের জীবনের পরোয়া না করে মাতৃ আজ্ঞাকেই গুরুত্ব দিয়েছে। রুদ্র এখনও ইলিয়াসকে মারতে ব্যস্ত। ইলিয়াসের হাত পা অকেজো হয়ে গেলে তখন মাথায় আঘাত করে। মারের চোটে ইলিয়াসের কানমুখ দিয়ে গলগল করে রক্ত গড়াতে লাগলো। এক পর্যায়ে ইলিয়াস শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাকে মারতে মারতে রুদ্রও হাঁপিয়ে গেছে। যখন দেখলো ইলিয়াস শেষ, তখন সে হকিস্টিক ছুঁড়ে ফেলে এমিলিকে মেসেজ করলো, তোমার জন্য উপহার রেখে গেলাম, ধন্যবাদ দিতে হবে না। এই রুদ্র সস্তা কারো ধন্যবাদ গ্রহণ করে না। অতিরিক্ত কান্নার ফলে স্পর্শী চোখ মুখের বেহাল দশা। সে কিছুক্ষণ আগে গোসল সেরে বেরিয়েছে, এখনও কিছু খায়নি। মুখটা শুকিয়ে এইটুখানি হয়ে গেছে। ঘন্টা 2-এর কথা বলে রুদ্র তখন বেরিয়েছে, এখনও ফিরেনি। অথচ যাওয়া 4 ঘন্টা পেরিয়ে গেছে। হয়তো ভুলে গিলে খেয়েছে, তাকে বাসায় আটকে রেখে গেছে। তখন খট করে শব্দ করে কেউ রুমে প্রবেশ করলো। দৃষ্টি তুলে রুদ্রকে দেখে মুখ ফিরিয়ে নিল সে। রুদ্র প্লেট ভর্তি খাবার এনে সামনে বসে লোকমা তুলে মুখের সামনে ধরল। স্পর্শী খাচ্ছে না দেখে সে বলল, বিপরীত পক্ষকে ঘায়েল করতে হলে নিজেকে সুস্থ রাখা প্রয়োজন। অন্যের উপর রাগ করে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছু নয়। হা কর, খেয়ে নে, শরীরের শক্তি করে যত পারিস রাগ করিস। তুমি খুব খারাপ একটা মানুষ। জানি, আর এই খারাপ মানুষটার সঙ্গেই তোকে থাকতে হবে, ভালোবাসতে হবে। বাকিটা পথ এই খারাপ মানুষটার সঙ্গে পাড়ি দিতে হবে। এ কথার প্রতি উত্তর করল না স্পর্শী। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল।
তবে শেষ রক্ষা হলো না তার। নেত্র বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। চাপা কান্না আটকানোর দমকে সে হেঁচকি তোলার মতো ফুঁপিয়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরায় ঠোঁটে দাঁতের দাগটাও ফুটে উঠেছে। ক্লান্ত শরীরে বাসায় ফিরে স্পর্শীর কান্না দেখে রুদ্র রাগ নিয়ন্ত্রণ করে নিল। এই মুহূর্তে কড়া কথা বলবে না সিদ্ধান্ত নিল। তবে কিছু কথা না বলেও থাকতে পারবে না। তাই স্পর্শীর কান্নারত মুখপানের দিকে তাকিয়ে বলল, আজ কয়েকটা কথা বলি, মন দিয়ে শোন। যে কথাগুলো একটা শব্দ মিথ্যা নয়, বরং আমার দিক থেকে সদা সত্য। বিয়ের আগে ভুলেও কখনো তোর দিকে কুনজরে তাকাইনি, কখনো না। এমনকি অনাকাঙ্ক্ষিতভাবে তোকে ওড়না ছাড়া দেখলেও দৃষ্টি সংযত করে নিয়েছি। এমন ভাব করেছি তোকে দেখিই না। এমনও হয়েছে আমি বসে আছি, তোর হাত থেকে কিছু পড়ে গেল, তুই সাবধানতা অবলম্বন করা দূর, উপর হয়ে সেটা তুলে নিয়ে নিজের কাজে মন দিতি। কে সামনে আছে, কার নজর কেমন, কখনো পরখ করিসনি। উপর হয়ে জিনিস তোলার ফলস্বরূপ কি ঘটতো আশা করি বলা লাগবে না। তবে প্রথম যেদিন এই ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেদিন নিজেকে ছোট লাগছিল, অথচ এখানেও আমার দোষ ছিল না। তারপর থেকে যখনই বুঝতাম এমন ঘটনা ঘটতে পারে, তখনই তোকে ধমকে থামিয়েছি, নয়তো নিজেই সরে গেছি। অথচ তুই এই ধমকানোর কারণ হিসেবে দাঁড় করেছিস তোকে অকারণে বকাবকি করি, সহ্য করতে পারি না তোকে। আর এসব কেন করতাম জানিস? কারণ তখন আমাদের সম্পর্ক ছিল চাচাতো ভাই বোনের, আর ভাই বোনের সম্পর্ক হচ্ছে পবিত্র একটা সম্পর্ক, হোক সেটা চাচাতো ভাই বোনের। এসব ভেবেই ভুলেও নোংরা চিন্তার ঠাঁই দেইনি। কিন্তু বর্তমানে আমাদের সম্পর্কের বদল ঘটেছে। এক সম্পর্কের রেশ ধরে আরেকটা মজবুত সম্পর্কে পদার্পণ করেছি। বর্তমান সম্পর্কের জোরে তুই আমার, মানে পুরোটাই আমার। তোকে বৈধভাবে আমার নামে দলিল করা হয়েছে। এখন তোর উপরে পরিপূর্ণ অধিকার আছে আমার। এখন আমার সামনে অন্যান্য পোশাকহীনভাবে থাকলেও সেটা হালাল। তাই বলছি, সম্পর্কের মানে বোঝার চেষ্টা কর, সম্মান দিতে শিখ। মস্তিষ্কে এটা গেঁথে নে, আমিই তোর সব। পেছনে ফেলে আসা ঘটনাগুলো এখন অতীত মাত্র। অতীত ভেবে বর্তমান নষ্ট করিস না। সেই সঙ্গে এটাও মাথার মধ্যে ঢুকিয়ে নে, প্রতিটা ঘটনার পেছনে একটা হেতু থাকে। তবে সর্বদা যে সেই হেতু নেগেটিভ কিছুই হবে এটা ভাবা মূর্খতা। এতদিন আমাকে চাচাতো ভাই রূপে জেনেছিস, এবার স্বামী রূপে রূপান্তরিত হতে দে। সম্পর্ক তো কোনো দ্রুতগামী ট্রেন নয় যে বুলেট গতিতে শরিক না হলে মিস হয়ে যাবে। আগের সম্পর্কটাই ভালো ছিল। এই সম্পর্কের বোঝা টানা খুব কষ্টকর। তাছাড়া তুমি চাচাতো ভাই হিসেবে বেস্ট হলেও স্বামী হিসেবে খুবই খারাপ। মোদ্দা কথা, স্বামীর চরিত্র তোমার জন্য বড্ড বেমানান। স্বামী হিসেবে এমন কোনো আদেশ করেছি তোকে, নাকি তুই স্বামী হিসেবে সেই সম্মানটুকু দিয়েছিস? আমি তো বলছি না মনের বিরুদ্ধে জোর করে বউয়ের অধিকার পালন কর, এটাও বলছি না আমার অধিকার আমাকে বুঝিয়ে দে। তবে এত হাইপার হচ্ছিস কেন তাই তো বুঝছি না। সত্যিই বুঝছো না, নাকি না বোঝার ভান করছো? যা বলবি ঝেড়ে কাস। কিছু না, আমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করো। আমি থাকবো না এখানে। আর কিছু? না। এই অনুরোধ গ্রহণযোগ্য নহে, ধন্যবাদ। এ কথা বলে রুদ্র এঁটো থালা নিয়ে বেরিয়ে গেল। আর স্পর্শী নিশ্চুপ হয়ে তাকিয়ে দেখল। কি বলবে কি করবে বোধগম্য হচ্ছে না তার। যাকে কখনোই তেমন নজরে দেখেইনি তাকে নাকি স্বামী হিসেবে গ্রহণ করতে হবে, তার সঙ্গে এক রুমে এক বিছানায় থাকতে হবে। অপরিচিত কেউ হলে ব্যাপারটা এত কঠিন লাগতো না। রুদ্রকে দেখলেই অস্বস্তিতে আঁকড়ে ধরছে, রাগের শরীর পিলপিল করছে। না চাইলেও মুখ দিয়ে যাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। পরে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তখন ওর ভাবনার ছেদ ঘটিয়ে রুদ্র রুমে ফিরে এলো। পরনের শার্ট খুলে বিন ব্যাগের উপর রেখে খালি গায়ে ঘুরে ফিরে কী সব নিল। তারপর শুভ্র তোয়ালে গলায় জড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করার মতো, এখানে রুদ্রের জায়গায় অচেনা কেউ হলে তার সামনে চট করে শার্ট খুললে সে লজ্জা পেত, মুখে রক্তিম আভা দেখা দিত। কিন্তু এতবার রুদ্রকে খালি গায়ে দেখেছে যে ফিরে তাকাতেও ইচ্ছে করে না। লাজ লজ্জা তো দূরের কথা, যেখানে নতুন অনুভূতি নিয়ে সংসার জীবন শুরু করার কথা সেখানে বিরক্তি ছাড়া কোনো কিছুই তার নজরে পড়ছে না।
এসব নানান ভাবনায় নিজেকে ডুবিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। তারপর চিন্তা ভাবনা করেই ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। অতিরিক্ত কান্নার ফলে চোখ মাথা ব্যথায় টনটন করছে। এক কাপ চা পেলে মন্দ হয় না, কথা ভেবে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে প্রবেশ করলো। দৃষ্টি বুলিয়ে দেখে নিল রৌদ্রের ঝকঝকে তকতকে রান্নাঘর। তারপর প্রিয় গান গুনগুন করতে করতে চা বানানোর প্রক্রিয়া শুরু করলো। রুদ্র গোসল সেরে রুমে চোখ বুলিয়ে দেখে স্পর্শী রুমে নেই। বেলকনিতে উকি মেরেও দেখেনি। চায়ের স্মেল আসছে, সম্ভবত তারই রান্নাঘর থেকে। সে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে দেখে স্পর্শী চা বানাচ্ছে। ওকে দেখে রুদ্র ডাইনিং টেবিলে চেয়ার টেনে খেতে বসলো। হটপটে খাবার রাখা। রুদ্র নিজে রান্না করার সময় পায় না, তাই একজন রাঁধুনি আছে। রাঁধুনি মাঝবয়সী এক পুরুষ, রান্নার হাত চমৎকার। আজকের মেনু সর্ষে ইলিশ, আলু ভাজা, ঘন ডাল আর ভাত, সঙ্গে আছে এক ফালি লেবু। ওকে তৃপ্তি নিয়ে খেতে দেখে স্পর্শী মুখ ভেঙিয়ে কাপে চা ঢালছে। পানি বেশি দেওয়াতে এক কাপ চা বেশি হয়েছে। সেটা দেখে স্পর্শী গমগমি সুরে বলল, 1 কাপ চা রেখে গেলাম, কেউ চাইলে খেতে পারে। ভাতের প্লেটে ঢেলে দে, ভাতের সঙ্গেই মেখে খাই। এই জন্যই কথা বলতে ইচ্ছা করে না। কে বলতে বলেছে? তুমি আসলে যাচ্ছে তাই। এ কথা বলে স্পর্শী চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। টিভি অন করে বসে তার পছন্দের সিরিয়াল দেখতে থাকলো, কিন্তু মন বসলো না। একের পর এক চ্যানেল পাল্টে দেখার মতো কিছুই পেল না। বিরক্তি নিয়ে উঠে যেতেই নজর গেল রুদ্রের ফোনের দিকে। চট করে মনে পড়ে গেল আম্মুর সঙ্গে কথা বলেনি। তাছাড়া কেঁদে কেটে আম্মুকে ম্যানেজ করতে পারলেই কাজ হয়ে যাবে। মনে মনে এসব ভেবে রান্নাঘরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আম্মুর সঙ্গে কথা বলবো, ফোনের লক খুলে দাও। ছাগলের মতো ভ্যাবে না করে ফোনটা এদিকে নিয়ে আয়। তুমি পিন বলো, আমি খুলতে পারবো। বলা যাবে না। উক্ত কথা বলে দৃষ্টি তুলতেই দেখে স্পর্শী ভ্রুকুচকে তাকিয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। তাকে দেখে ফোন নিতে হাত বাড়াতে গেলে স্পর্শী খোঁচা মেরে বলল, তুমি ভদ্র পুরুষ, কোনো মেয়ে তোমার সামনে উপর হয়ে কিছু তুললেও তুমি তাকাও না। তাহলে ফোনের মধ্যে কি আগডুম বাগডুম রেখেছো যে পিন বলতে ভয় পাচ্ছ? বেশি বুঝতে গেলে এমন থাপ্পড় দিব সারা জীবনের জন্য তোতলা হয়ে যাবি। আর ফোনে পিন নয়, পাসওয়ার্ড দেয়া। আমি বললেও তোর গোবর ভর্তি মাথায় মনে রাখতে পারবি না। তাই অহেতুক কষ্ট না করে ফোনটা আমাকে দে। না, তুমি বলো, আমি লক খুলবো। WOB। এমন বেখাপা পাসওয়ার্ড দেখে স্পর্শী বিরক্ত মুখে তাকিয়ে বেডরুমে চলে গেল। তারপর একে একে ফোনের মেসেজ স্টোর, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যত অ্যাপ আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, কিন্তু তেমন কিছুই পেল না। তারপর হতাশ হয়ে ধৈর্য সহকারে আরও কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ওর আম্মুকে কল দিল, কিন্তু মরিয়ম বেগম কল ধরলেন না। বেশ কয়েকবার কল দিয়েও কাজ হলো না দেখে মন খারাপ করে ইউটিউবে নাটক দেখায় মন দিল। ওদিকে রুদ্র খেয়ে প্লেট ধুতে রান্নাঘরে ঢুকতেই চোখ চড়ক গাছ। মেঝেতে চিনি ও পানি ফেলে একাকার অবস্থা। রান্নাঘরের অবস্থা দেখে মুহূর্তেই তার মেজাজ বিগড়ে গেল। এসব স্যাঁতসেঁতে কাজ কারবার মোটেও পছন্দ নয় তার। ফ্ল্যাটে একা একা থাকলেও কখনোই নোংরা করে রাখে না ঘরদোর, রান্নাঘর। অথচ এই মেয়ে 2 মিনিটে বৃন্দাবন করে গেছে। তবে এটা যে স্পর্শীর ইচ্ছাকৃত কাজ বুঝতেও বাকি রইল না তার। কারণ চিনি পানি ফেলে হলুদ গুঁড়ো ছিটানো। চায়ে হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই নিশ্চয়ই। তাহলে হলুদের কৌটা খুলল কে, আর ছিটালই বা কে? কান্নাকাটির পরিসমাপ্তি ঘটিয়ে মেয়েটার শয়তানি বুদ্ধির উদয় হয়েছে। এই মেয়ে যে তাকে জ্বালিয়ে খাটিয়ে মারবে সেটাও অবগত সে। এভাবেই তাকে জ্বালিয়ে অতিষ্ঠ করে তোলার প্রচেষ্টায় থাকবে, যাতে সে বিরক্ত হয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। কে বলে এই মেয়ের বুদ্ধি নেই? 16 আনা বুদ্ধি আছে, শুধু দুষ্টু বুদ্ধির সংখ্যা একটু বেশি, এই আর কি। তারপর নিজেই সবটা পরিষ্কার করে রুমে গিয়ে দেখে ফোনে নাটক দেখছে। ওকে দেখে স্পর্শী ভ্রুকুচকে তাকিয়ে পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। আর রুদ্র সিলিং ফ্যান বন্ধ করে এসি অন করে পাশে শুয়ে বলল, যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি। আগ বাড়িয়ে রান্না করে যাবি না, মনে থাকবে? ফোনের কাজ শেষ করে চার্জে দিবি। আমি ঘুমালাম। এ কথা বলে রুদ্র চোখ জোড়া বন্ধ করে নিল। কিন্তু কেন জানি ওর মনে হচ্ছে স্পর্শী তার দিকেই তাকিয়ে আছে। সে কিছু বলবে নাকি অন্য কোনো সমস্যা। এ কথা ভেবে চোখ খুলে দেখে সত্যি সত্যি স্পর্শী দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ওকে তাকাতে দেখে স্পর্শী ফোনটা এগিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। নাটক দেখবে না, ভালো লাগছে না কিছু। এই প্রথম রুদ্রের পাশে শুয়েছে, অস্বস্তিতে শরীরে কাটা দিচ্ছে।
তখন রুদ্র চোখ জোড়া না খুলেই বলল, এত ধারে শুলে পড়ে যাবি, সরতে সরতে ওইদিকে যাচ্ছিস কেন? তাছাড়া আমি তোর পাশে শুয়েছি, কাছে তো যাইনি, নাকি এভাবেই নিমন্ত্রিত জানাচ্ছিস কাছে যাওয়ার? খোঁচা না মারলে শান্তি পান না না? কোথায় যেন শুনেছিলাম মেয়েদের মুখ থাকে এক কথা আর এক মন থাকে আরেক কথা, অর্থাৎ মুখে বলবে ভাত খাবো না আর মনে প্রত্যাশা রাখবে খাইয়ে দিলেই খেতাম, অথচ তারা সোজাসাপটা ভাবে মনের ভাব কখনোই প্রকাশ করবে না। আর তুই তো উল্টো পথে চলা উল্টো মালি, তোর দ্বারা এসব করা অসম্ভব কিছু নয়। এজন্য ভেবেছি হয়তোবা সরে টরে গিয়ে দৃষ্টি আকর্ষণ করে আছে যাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছিস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উক্ত কথাটি শুনে রুদ্র স্পর্শীকে নিজের কাছে এনে জাপটে ধরল। পুরুষালী শক্ত হাতের বন্ধনে বন্দি স্পর্শী। আকস্মিক কাণ্ডে হতবাক হতভম্ব সে। রুদ্রের নিঃশ্বাস আছড়ে পড়ছে তার চোখে মুখে। তার মন কেমন করা মাদকাসক্ত চাহনিতে নাড়িয়ে দিল অন্তঃপুর। তবে মাদকপূর্ণ চোখে দৃষ্টি আটকে রাখার সাহস হলো না। দ্রুত দৃষ্টি সরিয়ে দু চোখ বুজে নিল নিজের অজান্তেই। অতঃপর নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেই রুদ্র ওর হাতের বাঁধন শক্ত করল। তাদের দূরত্ব ঘুচিয়ে দিল নিমিষেই। স্পর্শীর হাত তখনও রুদ্রের বুকের বাপাশে। ধুকপুক ধুকপুক দামামা বাজিয়ে দ্রুত গতিতে চলছে রুদ্রের হৃৎক্রিয়া। তাকে চোখ বুজতে দেখে রুদ্র মৃদু হাসল। তারপর আদরে স্পর্শে স্পর্শীর একগুচ্ছ চুল কানের পাশে গুজে দিতে দিতে বলল, বাড়াবাড়ি তখনই হতো যদি তোকে ঠিক এভাবে টান দিয়ে আমার বুকের উপর ফেলতাম, তোর কপালের বেপরোয়া চুলগুলো এইভাবে সরিয়ে দিতাম, তোর কপালের মাঝখানে এমন করে ঠোঁট ছোঁয়াতাম, তোর এই কম্পিত ওষ্ঠজোড়ায় ঠিক এভাবে বেতাল হতে পারতাম। আমি কি এমন করেছি? করিনি তো। এমন করলে ঠিক অমন হতো। আমি শুধু এটাই বোঝালাম। মুখে মিটিমিটি হাসি এঁটে উক্ত জবাব দিতে দিতে সেসব কর্ম সম্পূর্ণ করেছে রুদ্র। তখনও স্পর্শী অনড় হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বিস্ময়তা তার মস্তিষ্ক এখনও উক্ত ঘটনার সংকেত পাঠাতে ব্যর্থ। রুদ্রের ছোঁয়ায় যেন জমে গেছে সে। তার ঠোঁটে এখনও ভেজা ভেজা ভাব। এই মুহূর্তে কি বলা উচিত, কি করা উচিত কিছুই বোধগম্য হচ্ছে না তার। অসীম বিস্ময় নিয়ে অনড় হয়ে আছে। তখন রুদ্র তাকে বালিশে শুয়ে মুখ গম্ভীর করে বলে উঠল, আগ বাড়িয়ে এসব করেছি আমি, বল। স্পর্শী বোকার মতো নাসূচক মাথা নাড়ালো। আর রুদ্র হাসি আটকাতে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পর্শীর ওনার এক প্রান্তে নিজের হাতে বেঁধে অপর প্রান্ত বাঁধল স্পর্শীর হাতে, যাতে সে ঘুমালে স্পর্শী উঠে কোথাও যেতে না পারে। মেয়েটা যা চঞ্চল, একে বিশ্বাস নেই। তারপর হাত বাঁধার কাজ সমাপ্ত করে রুদ্র পূর্বের মতোই ঠাট বজায় রেখে বলল, যেহেতু এসব করিনি তাই অহেতুক বদনাম দেওয়া থেকে বিরত থাক, নয়তো সত্যি সত্যি ঘটনা ঘটিয়ে ফেললে তখন দোষ দিস না। আর বিনা অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই আমি। আশা করি বুঝেছিস আমার কথাগুলো। খুব ক্লান্ত আমি, ঘুমালাম। ভুলেও নড়াচড়া করবি না। তোর নড়াচড়ার কারণে যদি ঘুম ভাঙে তাহলে খবর আছে। আরেকটা কথা, এবার থেকে চায়ে কম চিনি খাবি, নয়তো ডায়াবেটিস বেড়ে যাবে। তোর না আমার। সেই সঙ্গে এটাও জেনে রাখ, কবুল বলার সঙ্গে সঙ্গে আমি তোর ভাইয়ের চরিত্র থেকে রিজাইন করেছি। বর্তমানে আছি স্বামী চরিত্রে, আর এখন থেকে এই চরিত্রই বহাল থাকবে। নিজের কথা শেষ করে রুদ্র পাশ ফিরে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ তার ঠোঁটের কোণে মিটিমিটি হাসি। স্পর্শী নিজেকে সামলে জবাবে কিছু বলবে, কিন্তু তাকে সে ভাবার অবকাশও দিল না। নিজের কথার কাজ সমাপ্ত করে তাকে এড়িয়ে গেল। বিস্ময়ভাব এখনো কাটেনি তার। রুদ্রের করা কাজে হতভম্ব হয়ে কথার খেয়ে হারিয়ে ফেলেছে। যেসব কল্পনাও করেনি আচমকা তেমন কিছুই ঘটে গেছে, তাও কিনা অপছন্দের মানুষটির থেকে। স্পর্শী ঠোঁটে হাত রেখে আর চোখে তাকালো রুদ্রের পানে। পুরো শরীর অবশ অবশ লাগছে তার। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে। এমন অনুভূতির সঙ্গে পরিচিত নয় সে। কোনোদিন এমন ছোঁয়াও পায়নি ষোড়শী শরীরে। কোনো পুরুষ এতটা কাছে আসেনি ভুলক্রমে। এজন্যই বুঝি রেশ কাটিয়ে উঠতে পারছে না সে। তারপর সে আর কিছুই ভাবল না। রুদ্র যেভাবে তাকে শুইয়ে দিয়েছে ঠিক সেভাবেই শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে গেল কয়েক ফোঁটা নোনা জল। ভীষণ অভিমান হলো নিজের বাবা মায়ের প্রতি। বুক ভেঙে কাঁদতে চাইলেও পারল না। জানালা বন্ধ করে পর্দাটা না বিধায় আলো বাতাস আসছে না রুমের মধ্যে। এসির কারণে রুদ্র সব বন্ধ করে দিয়েছে।
স্পর্শী উঠতে গেলে হাতের বাঁধা অন্যায় টান লাগলো। বাড়তি কথা বাড়ানোর ইচ্ছে হলো না, তাই শুয়ে পড়ল পাশ ফিরে। আর স্মৃতিচারণ করতে লাগলো কিছু সুখ মুহূর্তের কথা। ওদের ছন্দ নীড়, নামের বাড়িতে ছন্দের শেষ নেই। নিত্যদিন নানান ছন্দে অতিবাহিত হয় তাদের বাড়ির প্রত্যেক সদস্যের। কতই না মধুর সেই দিনগুলো। মেয়ে বলে কখনো আটকে রাখা হয়নি তাকে, সর্বদাই স্বাধীনভাবে চলেছে তার মর্জি মতো। বাসা ছোট সদস্য হিসেবে প্রত্যেকেই ভীষণ ভালোবেসেছে তাকে। সকলের কাছে তার আবদারের ঝুলি খোলা শুধু বোঝাওয়া থেকে রুদ্রকে অপছন্দের লিস্টে যুক্ত করেছে। আর রুদ্রই একমাত্র ব্যক্তি যে তাকে শাসন করে, সব কাজে বাধা সৃষ্টি করে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, একা কোথাও যাওয়া যাবে না, সর্বদা এমন ধরনের ফরমান জারি করত। তাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করত। কিছু দিলে সে নিতে চাইতো না, আর নিলেও কখনো ব্যবহার করত না। যেহেতু সে অপছন্দের ব্যক্তি, সে কিছু দিলেও আপনা আপনি সেই জিনিস অপছন্দের লিস্টে যুক্ত হতো। এভাবে দিনকাল চলতে থাকলো নিজ নিয়মে। কিন্তু বিগত বছর দুয়েক আগে থেকে রুদ্রকে ভীষণ ভয় পাওয়া শুরু করলো। সে আর ওর মা গিয়েছিল ঈদের শপিং করতে, রোজার মাস। তখন বেলা 11:30 হবে। কেনাকাটা সেরে ক্লান্ত হয়ে ফিরছিল, তখন একদল লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে উকিঝুঁকি মেরে দেখতে থাকে মুখোশ পরা লোকগুলোকে, কিন্তু তার মা ভয়ে মেয়েকে জাপটে ধরে কল করতে থাকে রুদ্রকে, আর ড্রাইভারকে বলে কথা বলে কোনোভাবে তাদেরকে আটকে রাখতে। কিন্তু ড্রাইভার কিছু বলার আগেই লোহার কিছু দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। সেই কাঁচ ছিটকে সে গেঁথে যায় তার কপালে আর হাতে। সঙ্গে সঙ্গে মরিয়ম বেগম আর্তনাদ করে কেঁদে ওঠেন। ততক্ষণে লাল রক্ত ঝরে পছন্দের সাদা বার্বি ড্রেসে ফোঁটা ফোঁটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। সে তখনও বিস্ময় নিয়ে দেখছিল। ঠিক তখনই এক লোক গাড়ির দরজা খুলে তাকে বের করে আনে আর ঠাঠিয়ে থাপড় বসিয়ে দেয় তার দুই গালে। সে নিজেকে সামলাতে পারে না, ছিটকে পড়ে মাটিতে। চোখজোড়া ঝাপসা হতে থাকে আপনা আপনি। চারদিকে ঘোর অন্ধকার। কানে সে বিচ্ছে মায়ের করা আহাজারি। তবে চোখজোড়া বন্ধ হওয়ার আগে সেও হয় আরেকটা বীভৎস কাহিনীর। সে চোখ বন্ধ করার আগে তার কাছে ছিটকে আসে কারো কাটা হাত। সম্ভবত যে তাকে থাপড় মেরেছে তার, কারণ সে ব্যক্তি তার থেকে 2 হাত দূরে মাটিতে পড়ে ছটফট করছে। এমন দৃশ্য সহ্য করতে পারল না সে। গা গুলিয়ে ওঠে, মাথা ঘুরতে থাকে। তবে চোখ বন্ধ হওয়ার আগেই ঝাপসা চোখে দেখতে পায় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অচেনা রুদ্রকে, যার চোখে মুখে রক্তের ছিটা, ভয়ঙ্কর মুখের আদল। সে কচু কাটার মতো কুপাতে থাকে এগিয়ে আসা মুখোশধারীদের। এরপরে কি হয়েছিল মনে পড়ে না, কারণ ততক্ষণে সে অবচেতন হয়ে পড়েছিল। যখন সেন্স ফিরে শুনে রুদ্র নাকি জেলে। কবে সে ছাড়া পাবে ঠিক নেই। কিন্তু এই ঘটনার 8 ঘন্টার পর রুদ্র বাসায় ফিরেছিল, আর বরাবরের মতো তাকে খোঁচা মেরে বলে, আজকে থেকে এর বাইরে যাওয়া বন্ধ। যে সামান্য ঘটনার সম্মুখীন হতে পারে না তাকে বাইরে যাওয়া মানায় না। ননির পুতুল একটা। মেজমা নতুন আরেকটা বারবি ড্রেস এনেছে, ওকে পরিয়ে আলমারিতে তুলে রাখো। সেদিন রুদ্রের কথায় কড়া জবাব দিতে গিয়েও থেমে গেছে। বিশেষ করে মরিয়ম বেগমের ইশারায় নিজেকে সামলেছে। এই ঘটনার পর পর বাসার সবাই আরও সাবধান হয়ে গেছে। রুদ্রের কড়া আদেশে তারও একা একা বাইরে যাওয়াও বন্ধ হয়ে গেল। স্কুলে গেলে রুদ্র রেখে আসতো, আর মরিয়ম বেগম নিয়ে আসতেন। স্কুল টিচারের কাছে টিউশনি করত, সেটাও অফ। আর তাকে পড়ানোর দায়িত্ব নিল রুদ্র আর বড় বাবা। এভাবেই দিন কাটতে লাগলো। আর যতদিন অতিবাহিত হতে থাকলো, রুদ্রের ওপরে সেও বিরক্ত হতে থাকলো। বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছে সে। এটাকে বেঁচে থাকা বলে? যে রাজনীতি আপনজনেদের বিপদ ডেকে আনে, সেই রাজনীতি করার কি দরকার? রাজনীতি করতেই হবে এর কোনো মানে আছে? যারা করে না তারা কি বাঁচে না, নাকি পৃথিবীতে ঠাঁই পায় না? কিন্তু এসব কথা বলার সাহস হতো না তার। বললেই আস্ত গিলে খাবে রুদ্র। কি দরকার সারকে খোঁচা মেরে গোতা খাওয়ার? তবে এই ঘটনার 23 দিনের মাথায় রাতের বেলা বড় বাবার ওপর হামলা হয়। ওনার রক্তাক্ত দেহখানা ফেলে রেখে যায় বাসার মূল ফটকে। সেদিন দাদিমা ছেলের অবস্থা দেখে বড়মাকে অনেক কথা শুনিয়েছিলেন। বাদ যায়নি রাগী। তারপর রুদ্র সিদ্ধান্ত নেয় চট্টগ্রামে আসার, আর আসেও সে সপ্তাহখানিক পরেই। তারপর থেকে সে এখানে একা থাকে এত বড় ফ্ল্যাটে। তবে রাজনীতি ছাড়েনি, বরং এখানে এসে দ্বিগুণ চেলাচামুন্ডা জুটিয়ে রাজনীতির পথ পূর্বের চেয়েও শক্তপোক্ত করেছে। নেতা হয়েছে, নেতা।
আর বর্তমানে এই নিষ্ঠুর নেতার সঙ্গেই তার জীবন জড়িয়ে গেছে। এসব ভেবে সে দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরতেই রুদ্রের চোখে চোখ পড়ে। হয়তো জেগেই ছিল এতক্ষণ। রুদ্রকে তাকাতে দেখে স্পর্শী এবার নিজেই মুখ খুলল। একটা কথা বলি? শুনতে ইচ্ছে করছে না, পরে বলিস। এখন বলতে না পারলে পরেও বলবো না। আচ্ছা বল। তুমি কি আমাকে ভালোবাসো? বউ ভালোবাসার জিনিস না, ঠ্যাঙানোর জিনিস। যতক্ষণ এদের ঠ্যাঙানো যাবে এরা ততক্ষণই ভালো থাকবে। এতক্ষণ পাশ ফিরে কল্পনা জল্পনা করে এখন আমাকেই কথার প্যাচে ফেলার ফোন দিয়ে এঁটেছিস। ভেবেছিস কিছুই বুঝবো না আমি? ভালোই ভালোই বলছি, ভুলভাল চিন্তা ঝেড়ে ফেল, নয়তো উল্টো করে ঝুলিয়ে মাথার ভূত ছাড়িয়ে দিব। আর কি বললি? তোকে ভালোবাসি না কি যেন? তুই এটা বল, তোকে ভালোবাসতে যাব কোন দুঃখে? দেশে কি মেয়ের অভাব পড়েছে? রুদ্রর অপমানজনক কথা শুনে স্পর্শী উঠে বসল। এক হাতে চোখ মুছে কান্নারত কণ্ঠে জবাব দিল। তাই তো, কখনো মিথিলা, কখনো রুমানা, আবার কখনো এমিলি। তোমার জীবনে মেয়ের অভাব আছে নাকি? থাকবে কেন? তুমি তো সাধু পুরুষ। কে প্রেম করলো, কে কার সঙ্গে বেড়াতে গেল, কে উপর হয়ে নিচ থেকে জিনিস তুললো, কে ওড়না ছাড়া তোমার সামনে এলো, সব খবরই থাকে তোমার কাছে। তুমি তো জ্ঞানী, জ্ঞানী, মহাজ্ঞানী। আশ্চর্য! গফের সঙ্গে না হয় প্রেম করেছি ঠিক আছে, কিন্তু গফের মায়ের সঙ্গে কবে প্রেম করলাম? এ কথা শুনে স্পর্শী রেগে দাঁতে দাঁত চেপে উত্তর দিল। গার্লফ্রেন্ডের মায়ের সাথে প্রেম করেছো? এ কথা কখন বললাম আমি? এমিলির মায়ের নামই তো রুমানা। তুই তো বললি এখনো মিথিলার সঙ্গে প্রেম করি। কখনো রুমানা, আবার কখনো এমিলি। এ কথার মানে তো তাই দাঁড়ায়। এই টপিক বাদ দিতে স্পর্শী উঠে চুল আঁচড়ে নিল। রাগের চোটে তার নাকের পাটা ফুলে আছে। কোনো মতে চুলের জট খুলে চুলে কাটা দিয়ে উঁচু করে বেঁধে নিল। এসি অফ করে এক টানে জানালার আকাশী পর্দা সরিয়ে দিল। বাইরে তখন গোধূলির আলোমাখা আকাশপট। সূর্যি মামা বিদায় নেওয়ার পায়তারা করেছে। দলে দলে পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে। একটা কাক জাম গাছের ডালে বসিয়ে রুক্ষ কণ্ঠে কাকা করেই যাচ্ছে। সঙ্গী হারিয়ে ফেলেছে নাকি কে জানে। একটা প্লেন উড়ে যাচ্ছে দূর আকাশপথে। সাদা সাদা ধোঁয়া উড়িয়ে যেন উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। সামনেই একটা বিশাল বড় মাঠ। একদল যুবক সেখানে ফুটবল খেলছে। পথচারীরা হেঁটে যাচ্ছে যার যার কর্মে। বাইরের আবহাওয়া দেখে স্পর্শী উদাস কণ্ঠে। তুমি কি এখন বাইরে যাবে? হুম। আমিও তোমার সঙ্গে যাব। এবার থেকে তুমি যেখানে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। আমি একা একা বাসায় থাকবো না। বিয়ে যখন করেছো, প্রয়োজনে বুক পকেটে নিয়ে ঘুরবা, তবুও সঙ্গেই রাখবা। আচ্ছা তবে আয়, কোলে আয়। না না না, কোলে উঠতে হবে না। হুম, তা বললে তো হবে না। আমাদের একসঙ্গে পথ চলা এই মুহূর্ত থেকে শুরু হবে। এখন তোকে আমি কোলে নিয়ে ওয়াশরুমে যাব। চল আয় আয়, এত সময় দেওয়া যাবে না। প্যান্ট ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু তোকে দিয়েই প্যান্ট ধোয়াবো বলে দিলাম। এসো বৌবাকি, কোলে এসো আমার। চলো যাই, একসঙ্গে ওয়াশরুম ভ্রমণ করে আসি। এ কথা বলে রুদ্র চট করে উঠে আড়মোড়া ভাঙল। তারপর ঠোঁটে ফিচেল হাসি এঁটে এগিয়ে গেল স্পর্শীর দিকে। তার এগোনো দেখে স্পর্শী দৌড়ে পালালো। তাকে পালাতে দেখে রুদ্র বলল। তোমার সঙ্গে ওয়াশরুম ভ্রমণের বাসনা এভাবে অপূর্ণ রেখে যেও না বউ। স্বামীর আদেশ নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। এসো এসো, জলদি এসো। রুদ্রের কথা শুনে স্পর্শী দৌড়ানো অবস্থায় চেঁচিয়ে বলল। হে আল্লাহ, এই অসভ্যের মুখে লাগাম দাও। আমি ফকিরের হাতে করকরা 20 টাকা দিব। তোমার জন্য উপহার রেখে গেলাম। ধন্যবাদ দিতে হবে না। এই রুদ্র সস্তা কারো ধন্যবাদ গ্রহণ করে না। রুদ্রের করা মেসেজ দেখে এমিলি হাসছে। কিছুক্ষণ আগেই রুদ্রের দেওয়া উপহার এসে পৌঁছেছে তার নিকট। নিজের স্বামী নিথর দেহ দেখে তার কষ্টও হচ্ছে না, কান্নাও পাচ্ছে না। কেন জানি নিজেকে হালকা হালকা মনে হচ্ছে। এতদিন এই সম্পর্কের বোঝা টানতে টানতে ক্লান্ত সে। রাজনীতিতে যুক্ত হওয়ার শর্তে ইলিয়াসকে বিয়ে করতে এক প্রকার বাধ্য হয়েছিল। আর এই শর্ত দিয়েছিল ইলিয়াসের বাবা ইসমাইল হোসেন। তখন তিনি মন্ত্রী, হাতে পাওয়ার ছিল, অর্থের কমতি ছিল না। তখন দুবাই ফেরত এমিলি বাংলাদেশে সেই প্রেমে পড়েছে এক দাপুটে ছেলের। তার চলনে বলনে ভীষণভাবে আকৃষ্ট হয়েছে সে। কিন্তু ইলিয়াস তাকে পছন্দ করে জানায় তার বাবাকে। ইসমাইল হোসেন সরাসরি প্রস্তাব দেন তাকে। ততদিনে ওই দাপুটে নেতার খোঁজ মিলছিল না কোনোভাবেই। পরে মরিয়া হয়ে নেতার সন্ধান পেতে সেও রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় এবং ইলিয়াসকে বিয়ে করে। বাবা মা ও জন্মভূমি ছেড়ে বাংলাদেশে স্থায়ী হয়। ইসমাইল হোসেনের পুত্রবধূর পরিচয় বহন করে রাজনীতিতে ঢুকে। তারপর দিন যায় মাস যায়, খুঁজেও পায় তার মন পুরুষটাকে।
খোঁজ নিয়ে জানতে পারে তার নাম রুদ্র। নামের মতো তার মধ্যে দাপুটে ভাব আছে, কথাও কাজের তেজ আছে। মোদ্দা কথা, রুদ্রও নেতা। যদিও তখনও কেউ জানতো না এমিলির মনের কথা। তারপর দলের এক লোক সবটা জানিয়ে দেয় ইলিয়াসকে, আর ইলিয়াস জিজ্ঞাসা করায় অকপটে সেও স্বীকার করে। এভাবে দিন চলতে থাকে আর ইলিয়াসের অত্যাচার বাড়তে থাকে। এক কথার সত্য, সে ইলিয়াসকে স্বামী হিসেবে মানতেই পারেনি। সব সময় মনে হয়েছে ইলিয়াস তার বোঝা। রুদ্র না মারলে হয়তো সেই মেরে দিত। এমিলি আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে হাসতে এসবই ভাবছিল। তখন কল এলো তার ফোনে। কল রিসিভ করতে কেউ একজন বলল রুদ্র বিয়ে করেছে, তাও আবার চাস্তো বোনকে। ওরা দুজন চট্টগ্রামেই আছে। এ কথা শুনে এমিলি তার কাল করা চুল কানের পাশে গুজে সদ্য পরা শুভ্র শাড়ির আঁচল ঠিকঠাক করে হাসি মুখে জবাব। নজর রেখো, তবে আমি না বলা অবধি কিছু করতে যেও না, নয়তো রুদ্রের হাতেই মারা পড়বে। সে কেমন তা বলতে হবে না নিশ্চয়ই। রুদ্রকেও হিংস করব, সুযোগ বুঝে, এখন নয়। ইয়াল্লা, এই অসভ্য পুরুষের মুখে লাগাম দাও। আমি ফকিরের হাতে কড়কড়া 20 টাকা দিব। এ কথা বলে স্পর্শী দৌড়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে রুদ্রকে দুটো গালিও দিল। তারপর মনে মনে আফসোস করতে থাকলো ওই বেহায়া পুরুষটাকে নিয়ে, যার কথায় সামান্য রাগঢাক নেই। মুখে যা আসে বলে দেয়। অপরজন কে কী ভাবলো সেই ধারও ধারে না। এসব বলে লজ্জা দিয়ে কি মজা পায় কে জানে। তবে ছোট থেকে দেখে আসছে রুদ্র এমন ঠোঁটকাটা